সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় ঈদে বাড়ি ফেরা। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য আজকে উপস্থিত রয়েছেন মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, চেয়ারম্যান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা, আলহাজ মোহাম্মদ আবুল কালাম, সভাপতি ঢাকা সড়ক পরিবহন সমিতি, এবং অরুণ কর্মকার, বিশেষ প্রতিনিধি, দৈনিক প্রথম আলো। প্রিয় দর্শক, আপনার বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ সংবাদগুলো। অর্থনীতির মতো ক্রিকেটেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আগামীতে বিশ্বকাপ জয়ের আভাস মিলছে এখনকার পারফরমেন্সে টাইগারদের পাশে প্রধানমন্ত্রী। রোববার সিরিজের প্রথম টি-20তে লড়াইয়ে নামছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা। টিকেটের জন্য হাহাকার, পুলিশের লাঠিপেটা, চাঁদাবাজির অভিযোগ। দেশে গণতন্ত্র না থাকলে আইনের শাসনও থাকে না, মন্তব্য বেগম জিয়ার। অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি। দায়িত্বজ্ঞানহীন সমালোচনার কারণেই ক্ষতিগ্রস্ত হয় বিচার ব্যবস্থা, বললেন প্রধান বিচারপতি। সাধারণ মানুষের আস্থা বাড়াতে সংস্কারের তাগিদ অর্থমন্ত্রী। এবং দ্বিতীয় দিনের শুরুতেই ঈদের আগাম টিকিট শেষের ঘোষণায় সাধারণ মানুষের ক্ষোভ। চট্টগ্রামেও একই চিত্র, কাউন্টার থেকে শোনানো হলো সীমাবদ্ধতার কথা। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনায়। আমরা আমাদের নৌ চলাচলের খবর দিয়ে শুরু করি। মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনাকে দিয়ে শুরু করি। আমি দর্শক আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমাদের মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি SP মাহবুব হিসেবেই সমধিক পরিচিত, এবং আমাদের 1971 সালের 17 এপ্রিল যখন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা শপথ নেয়, তখন তিনি সেই গার্ড অব অনার প্রদান করেছিলেন, তার নেতৃত্বে ছিলেন তিনি। বলা যেতে পারে জীবন্ত কিংবদন্তি আমাদের। তো মাহবুব ভাই, একটু যদি বলেন যে কি ব্যবস্থা আপনারা করেছেন এবারে নৌপথে আমাদের মানুষদের ঈদে বাড়ি ফেরা এবং নিশ্চিন্তে ঈদ করে আবার ফিরে আসার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে সঠিক সময়ে সঠিক ব্যাপারে আলাপ আলোচনা করতে আমাদের ডেকেছেন। প্রত্যেকবারই আসলে আমরা ঈদের আগে অনেক বেশি ব্যবস্থাপনা করে থাকি। এ ব্যাপারে সরকার অত্যন্ত সজাগ। সরকারের নৌমন্ত্রী সাহেব নিজের নেতৃত্বেই বলতে গেলে বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করে থাকেন। তিনি বেশ কয়েকটা মিটিং করেছেন, এর মধ্যে আমাদের সবাইকে নিয়ে। আমরা যারা জাহাজ পরিচালনা করি, যারা জাহাজের মালিক, প্লাস আপনার জাহাজ যারা আইন কানুন যারা দেখাশোনা করে, BIWTA, এবং সরকার, প্রশাসন, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আনসার, মিডিয়ার সবাইকে এর মধ্যে সম্পৃক্ত করা হয়েছে। এবং এবার বিশেষ করে যেটা আমরা আমাদের প্রচেষ্টা একটা পদক্ষেপ নিয়েছি, সেটা হল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে আমি নিজে আমার নেতৃত্বে একটা কোঅর্ডিনেশন কমিটি করেছি। সেটা একটা মিটিং হয়েছে, আর একটা মিটিং আবার এই মাসের 12 তারিখে হবে, ঈদের 2-3 দিন আগে। এবং সেখানে আমরা সঠিকভাবে যাতে মানুষ যাওয়া আসা করতে পারে, মানুষের কষ্ট লাঘব হয়, সেই জন্য কয়েকটা সিদ্ধান্ত আমরা ইতিমধ্যেই নিয়েছি। যেমন আমরা বলেছি যে ভিক্টোরিয়া পার্ক থেকে সদরঘাট পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এবং আমরা যাত্রী সাধারণের কাছে আমরা অনুরোধ রেখেছি যে তারা যেন তাদের পরিবার পরিজনকে আগেই পাঠিয়ে দেয়, এবং যাওয়ার সময় তারা যেন যথাসম্ভব কম পোটলা পাটলা সঙ্গে নেয়। কারণ ওই যে ধরেন 200 গজ বা 300 গজ রাস্তা যে হেঁটে যেতে হবে, বাচ্চা কাচ্চা সঙ্গে থাকলে, ছোটোখাটো পুটলি থাকলেও অনেক কষ্ট হয়। এবং ওখানে আমরা চাই না যে আপনার এই যারা ওই ঘাট আপনার রক্ষণাবেক্ষণ করেন, যারা ওইখানে কাজ করেন, তারা এদেরকে বিরক্ত ত্যাক্ত করুক। কারণ অনেক সময় আমরা একটা মানুষের কাছ থেকে অভিযোগ পাই যে এই যারা ঘাটে কাজ করে এবং যারা ইজারাদার, তারা নানাভাবে যাত্রীদের হয়রানি করে থাকে।
এটা যাতে বন্ধ হয় এবং ঘাটের মধ্যে যাতে কোনো অবস্থাতে কোনো আইন শৃঙ্খলার অবস্থা সৃষ্টি করতে না পারে মলম পার্টি বা আপনার এই চাঁদাবাজি পার্টি যারা থাকে সাধারণত তারা যাতে কাজ করতে না পারে সেই জন্য আমরা অত্যন্ত শক্ত এবং শক্তিশালী পুলিশ, মিডিয়া, র্যাব ইত্যাদি যা যা দরকার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে আমরা প্রাথমিকভাবে যাতে মানুষের আসা যাওয়ার হয়রানিটা বন্ধ হয় সেটা হলো একটা। আরেকটা হচ্ছে যে আপনার যাত্রী সাধারণের যাওয়া আসার যে আপনারা সবাই বলেন ওভারলোডিংটা যাতে কমে সেই জন্য আমরা সরকারকে বলেছি এবং গার্মেন্টস ফ্যাক্টরিদেরও বলেছি যে আপনারা অনুগ্রহ করে 2-3 দিন আগে বেতন দিয়ে দিবেন যাতে ওই ঈদের আগের দিন সমস্ত গার্মেন্ট ফ্যাক্টরির লোকেরা এসে আমাদের এখানে ভিড় না জমায়। যদি ওইরকম অবস্থা হয় তাহলে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যে আপনার ভিক্টোরিয়া পার্ক থেকেই মানুষ হেঁটে সামনে যেতে পারে না, এত একেবারে মানুষের গায়ে গায়ে এরকম অবস্থা সৃষ্টি হয়ে যায়। এটা যদি স্ট্যাগার করে দেয় এবং সরকার যদি আপনার ঈদের ছুটিটা একটু লম্বা করে দেয় তাইলে কিন্তু এই যেখানে আমাদের ডেইলি শেষের দিকে হয়তো 3-4-5 লক্ষ লোক একদিনে নিতে হয় সেখানে আমরা হয়তো এই অ্যাভারেজ 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এর মধ্যেই থেকে যেতে পারবো, যার ফলে আমাদের যাওয়ার যে আমরা বিশাল একটা হ্রাস শেষ মুহূর্তে সেইটা কমে যাবে। আর আমাদের নিজেদের তরফ থেকে যেটা করেছি যে আমাদের বর্তমানে বিশেষ করে ঢাকা, বরিশাল, ঢাকা লং রুট যেগুলো বলেন পটুয়াখালী বলেন, বরগুনা বলেন, এই সমস্ত রুটের জাহাজগুলো কিন্তু আগের চেয়ে অনেক বড়। আগে যে জাহাজ আপনার হয়তো সবচাইতে বেশি চেষ্টা করলে 1000-এর বেশি লোক নিতে পারতো না, সেইখানে তখনও ধরেন 500 জাহাজই ছিল, এখনো 500 জাহাজই আছে, কিন্তু ওই একটা জাহাজের ক্ষমতা এখন 3-4 গুণ হয়ে গেছে। যার ফলে আগে যদি আমি 500 জাহাজ দিয়ে ডেইলি 3 লাখ লোক নিতে পারতাম, এখন কিন্তু আমি 500 জাহাজ দিয়ে ডেইলি 15 লাখ লোক নিতে পারবো। সুতরাং আমার জাহাজের ক্যারিং ক্ষমতা বেশি হয়ে গেছে এবং বড় জাহাজ হওয়ার কারণে স্ট্যাবিলিটি বেড়ে গেছে, জাহাজের ঝড় ঝাপটা মানে ফেস করার মতো, মোকাবেলা করার মতো ক্ষমতা বেড়ে গেছে। এবং আরো একটা ব্যাপার আমরা করেছি, বড় জাহাজগুলোতে আপনার কম্পার্টমেন্টালাইজ করার কারণে একটা ধারণা ছিল যে মানুষের যে এক পাশে যদি ঝড় শুরু হয় মানুষ দৌড় দিয়ে আরেক পাশে চলে যায়, তার ফলে জাহাজটা কাত হয়ে যায়, এরকম সম্ভাবনা কিন্তু এখন কমে গেছে। প্লাস আমরা যেটা করেছি যে আমরা ছাদের উপরে লোক উঠতে দেব না। আর যেটা অবশ্যই করণীয়, টোটাল প্রহিবিশন, সেটা হলো লোড লাইনের উপরে কোনো অবস্থাতেই আমরা জাহাজকে ঢুকতে দেব না। এবং এই কটার সঙ্গে আমরা তাৎক্ষণিকভাবে তদারকি করার জন্য, জাহাজ লোড হয়ে যাচ্ছে কিন্তু ছাড়তেছে না, এটার জন্য আমরা একদম সার্বক্ষণিকভাবে ঈদের 7 দিন থেকে ঈদের প্রথম 7 দিন এবং ঈদের পরের 7 দিন আমরা এই যে বললাম একটা বিশেষ শক্তিশালী একটা কমিটি করেছে। আমি নিজেও বলেছি আমি নিজেও থাকবো 24 ঘন্টা দরকার হলে। যার ফলে কি হবে যে আপনার জাহাজ অনেকে চেষ্টা করে যে গায়ের জোরে জাহাজটা একটু দেরি করে চাললে বেশি প্যাসেঞ্জার উঠবে, সেটা যাতে আপনার সামলানো যায় এবং যে কেউ ইচ্ছা করলেই যখন খুশি তখন জাহাজ এসে আপনার সদরঘাটে লাগালো, আবার যখন খুশি তখন চলে গেল, এইটা আর করতে পারবে না। আমরা নিয়ম মাফিক সময় মতো বার্দিং করবে, সময় মতো চলে যাবে। যার ফলে আরেকটা বড় যে অসুবিধা হয়, সময় মতো বার্দিং না করলে আপনার একটা জাহাজ তার যতক্ষণ থাকার কথা তার চেয়ে 2 গুণ 3 গুণ সময় যদি থাকে, অন্য জাহাজ এসে ভিড়তে পারে না, তখন এই ধাক্কাধাক্কি শুরু হয়, একটা ঘাড়ের উপর দিয়ে আরেকটা আসার চেষ্টা করে, ফলশ্রুতিতে অনেক জাহাজের বডি ভেঙে যায়। বডি ভেঙে গেলে মাঝখানে যদি লোকজন থাকে বা আশেপাশে লোকজন থাকে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এইগুলো বন্ধ করার জন্য আমরা একদম স্ট্রিক্টলি এনফোর্স করব যাতে জাহাজ সময় মতো আসে এবং সময় মতো ছাড়ে। আর আরেকটা কাজ আমরা যেটা করেছি, আগেও করেছি, এবার আরো বেশি শক্তিশালীভাবে করব, সেটা হলো যে কোনো অবস্থাতেই নৌকায় কোনো জাহাজের লোক নৌকায় এসে জাহাজে উঠতে পারবে না। প্লাস আপনার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ক্লোজ সার্কিট টিভি, এটা সেটা, তারপরে ওয়্যারলেস ওয়াকি টকি, প্রত্যেক জাহাজের সঙ্গে পুলিশের সঙ্গে কমিউনিকেশন, আমরা যারা কন্ট্রোল রুমে থাকবো তাদের সঙ্গে কমিউনিকেশন, আসার আগে আমরা হুকুম দেবো আসবা কি আসবা না, যদি আসো তাইলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, হুকুম মানতে হবে। এই সমস্ত যে কতগুলো কাজ, এইগুলো আমরা এবার অনেক বেশি শক্তিশালীভাবে করব বলে আমাদের ধারণা এবং আমরা সেভাবে পদক্ষেপ নিচ্ছি। সুতরাং আমি মনে করি যে এবার আপনার মানুষের যাওয়া আসার কষ্ট কমবে। এবং আমরা আরো একটা কাজ করেছি, বৃষ্টির সময় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আপনার যে আমাদের সদরঘাট যে টার্মিনালটা আছে, টার্মিনালের ভেতরে অনেক সময় জায়গা হয় না, এত মানুষ এসে যায়, তো পাশে 2-1টা খালি জায়গা আছে, ওই জায়গাগুলোতে আমরা
শামিয়ানা টাঙিয়ে সেখানে যাতে মানুষ অপেক্ষা করতে পারে সেই ব্যবস্থা করেছে। তো এই সব মিলিয়ে আমরা চেষ্টা করতেছি যাতে মানুষ স্বস্তিতে যাওয়া আসা করতে পারে এবং ভোগান্তিটা কম হয়। এই ঈদে কতজন মানে কি পরিমাণ মানুষ নৌপথে যাতায়াত করে বলে আপনার আমাদের ধরেন শেষের 3 দিনে 4 থেকে 5 লক্ষ লোক এক এক দিনে যাবে প্রতিদিন? হ্যাঁ, শেষের 3 দিনে। তার আগে অ্যাভারেজে ধরেন 7 দিন আগে থেকে 2 লক্ষ 2.5 লক্ষ এরকম যাওয়া শুরু করবে। তো আমাদের এখন যেটা বললাম যে আমাদের বড় বড় জাহাজ আসার কারণে কষ্টটা কম হবে। এবং তারপরেও ধরেন মানুষের তো যত বড়ই জাহাজ হোক মানুষের তো ইচ্ছা থাকে যত তাড়াতাড়ি যাওয়া যায়, সুতরাং একটু ঠেলাঠেলি একটু আগে। আমাদের আরেকটা সুবিধা যেটা আছে আমাদের, যে আপনার এই টিকিট নিয়ে যে ধস্তাধস্তিটা হয় সেটা আমাদের হয় না, এই জন্য যে আমরা টিকিটটা সাধারণত জাহাজে ওঠার পরে কাটি। অনেকে বলে যে টিকিটটা আগে কাটলে কন্ট্রোল করতে সুবিধা, কিন্তু ওই লাস্ট মোমেন্টে দেখা গেছে যেটা হয়, যারা কন্ট্রোল করবে তারাই পালিয়ে যায়, তখন আমরাই একমাত্র লোক থাকি এগুলো কন্ট্রোল করার জন্য। এই সমস্ত অব্যবস্থা যতখানি সম্ভব দূর করার জন্য আমরা বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ, আবার আসবো পরে আপনার কাছে। আমি আলহাজ মোহাম্মদ আবুল কালাম আপনার কাছে যাচ্ছি। সড়ক পথের ব্যবস্থা কি নিয়েছেন আপনারা, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আজকের অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। সড়ক পথের যোগাযোগের জন্য ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় 2টা সভা হয়েছে এবং মাননীয় যোগাযোগ মন্ত্রীও আমাদের সাথে একটা মিটিং করছেন। আর এছাড়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল আমাদের সাথে একটা মিটিং করছে। এই সকল মিটিং করে আমরা প্রত্যেকটা টার্মিনালে আপনার 16 রোজার থেকে আমরা একটা করে ভিজিলেন্স টিম থাকবে। এটার মধ্যে মন্ত্রণালয়ের লোক থাকবে, বিআরটি এর লোক থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, আমরা থাকব। এরপরে আপনার প্রত্যেক টার্মিনালেই এবার আমরা প্রচুর পরিমাণে লোক দিয়েছি কমিউনিটি পুলিশিং এর জন্য, যাতে শৃঙ্খলা রক্ষা করা যায়। দ্বিতীয়ত, সড়ক পথের যে যোগাযোগটা, এই যোগাযোগটা নির্ভর করে অনেকটা কিন্তু বৃষ্টি এবং যানজটের জন্য। যদি বৃষ্টি হয় তো যানজট হওয়ার পসিবিলিটি থাকে 90%। আর যদি বৃষ্টি না হয়, বৃষ্টি না হওয়া ছাড়াও কিছু কিছু জায়গা আছে যেগুলির মধ্যে ধরেন 4 লেন থেকে গাড়ি আসলো, আইসা 2 লেনে ঢুকতেছে, তখন এই 2 পাশেই আপনার এলোমেলোর জন্য হয়তো যানজট হয়ে যায়। তো এইরকম কিছু জায়গা আছে যেখানে রেকার নেওয়া সম্ভব না। অতীতের অভিজ্ঞতায় আমরা ওই সকল জায়গায় গাড়ি জাম হওয়ার পরে ওইটা ক্লিয়ার করার জন্য বাস এবং ট্রাক ধাক্কিয়ে রাস্তার নিচেও ফেলে দেওয়া হয়েছে, ফেলে দেয় তারপরে রোড ক্লিয়ার করতে হয়েছে। তো এইবার ওই সকল জায়গায় আমরা সাফিসিয়েন্ট ইয়ের জন্য, যাতে ওইটা শৃঙ্খলা বজায় থাকে ওই জায়গাটুকুতে, এটা আপনার কালিয়াকুরের পরে, এইটার জন্য আমরা পুলিশ, র্যাব, এরপরে আপনার আমাদের কমিউনিটি পুলিশের যারা আছে এরা, আমরা ওই জায়গাটার দিকে সতর্ক রাখবো। কারণ ওই জায়গাটা যদি ব্লক হয় তা আপনার টোটাল উত্তরবঙ্গটাই কিন্তু ব্লক হয়ে যাবে। এইটার জন্য এই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। আর যে জিনিসটা আপনার অগ্রিম টিকিট, আজকেও নিউজে দেখলাম যে অগ্রিম টিকিট আপনার টিকিট আজকেই শেষ ঘোষণা করছে। একটা জিনিস দেখুন, অগ্রিম টিকিট কিন্তু মাত্র 2-3টা কোম্পানি বিক্রি করছে। মহাখালী টার্মিনাল, সায়দাবাদ টার্মিনাল থেকে একটি টিকিটও বিক্রি হয় নাই, এবং 2-3টা কোম্পানি বিক্রি করছে। এইটা সাধারণত গাবতলীর থেকে হয়েছে, আর চিটাগাং থেকে কিছু বিক্রি করছে। আর গাবতলীর থেকে যদি আপনি ধরুন, গাবতলীর থেকে যে পরিমাণ গাড়ি চলে তার থেকে বেশি পরিমাণ গাড়ি কিন্তু আপনার এই যে রাসেল স্কয়ার থেকে আপনার এইদিকে এই সোহরাওয়ার্দী হসপিটালের সামনের থেকে কল্যাণপুর পর্যন্ত যান, আপনার মনে হবে যে পুরাটাই টার্মিনাল। আপনার ওদিকে যান, ওই রামপুরা টেলিভিশন সেন্টার থেকে বসুন্ধরার সামনের থেকে একদম আব্দুল্লাহপুর পর্যন্ত মনে হবে পুরাটাই টার্মিনাল।
তো এই যে এইগুলির যাদের টিকিট কাউন্টার আছে, যাদের আছে, এদের আমরা সাধারণত নিয়ন্ত্রণ করতে পারি না। এইবার গভর্নমেন্ট এবং বিআরটিএ এইগুলি কন্ট্রোল করার জন্য যথেষ্ট উদ্যোগ নিছে। ইতিমধ্যেই বিআরটিএ এর চেয়ারম্যান একটা সার্কুলার দিছে যে এই ধরনের অবৈধ হয়, এবং ওই জায়গাগুলির থেকেই এই আপনার ওই যানজট বা এই পরিবহনের যতটুকু দুর্নীতি, যেমন অতিরিক্ত ভাড়া নেওয়া, নেওয়া, এগুলি কিন্তু ওইগুলির মধ্যে থেকেই শুরু হয়। আপনি লক্ষ্য করবেন যে আমরা কিন্তু ঈদের আগের 3 দিন আমরা এই সারা ঢাকা শহর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে আমরা প্রতিদিন আমাদের 7 লক্ষ লোক ক্যারি করার মতো সক্ষমতা আছে। আর সারা বাংলাদেশ যদি ধরুন, প্রত্যেক জেলার থেকে উপজেলায়, ওইটাও যদি আপনি ধরুন, তাহলে 20 থেকে 25 লক্ষ লোক মুভমেন্ট করে ঈদের আগের 3 দিনে। তো তার আগে হয় কি, তার আগে আপনার আমাদের এই এটা ওই যাত্রীর অভাব থাকে, আপনি এখন যান, যতগুলি বাস ছেড়ে দিতেছে, কেউ 5 জন, কেউ 7 জন, কেউ 10 জন নিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন আমার একটা গাড়ি রংপুর যাবে, এই গাড়িটার শিডিউল টাইম হলো রাত্র 10টায়। এখন রাত্র 10টার থেকে 4টা টিকিট বিক্রি হয়েছে। ওই 4 জন যাত্রী তো আমার গাড়িতে চলে আসছে। ওই 4 জনকে নিয়েই কিন্তু আমার যেতে হবে। ওই ফেরি ভাড়াও, আপনার ব্রিজের টুল দিতে হবে 900 টাকা, আবার আসার সময় 8-9 জন আসে। দেখা যায় অনেক সময় একটা গাড়িতে 7,000-8,000 টাকাও লস হয়। আর ঈদের আগে যে হয় জিনিসটা, এটা এমন ভাবে প্যাসেঞ্জার যখন আসে ঈদের আগের 3 দিন, এই 3 দিন আপনার এই কার আগে কে কাউন্টারে যাবে, এইটাও একটা সমস্যা থাকে। আরেকটা সমস্যা, আপনার ওই কিছু লোক থাকে যখন অগ্রিম টিকিট দেয়, আশেপাশের কিছু লোক বা কিছু ছেলেপেলে আছে, এরা টিকিট 2টা 3টা 4টা করে টিকিট কিনে নিয়ে যায়, এটা বাস টার্মিনালের একটু দূরে হয়তো এরা এটা বিক্রি করে। তখন যে সাধারণ যাত্রী, এটা তাদের কষ্ট হয়। এটা আপনি বলতে চাচ্ছেন যে এইটার সাথে আপনাদের কোনো লোকজন বা কর্মচারীরা যুক্ত নন, যে অভিযোগটা পাওয়া যায়? এই অভিযোগটার সাথে আমাদের কর্মচারীরা ইনভলভ থাকে না। তার কারণটা হলো, আপনার এটা তো 3 দিনের ব্যাপার মাত্র। 3 দিনে কয় টাকাই বা পাবে? আর তার চাকরিটা এবং আমার ব্যবসাটা তো অনেক দিনের, পার্মানেন্টলি। আমাকে দেখতে হবে যে আমি আগে ধরেন না 20-25 লাখ টাকায় বাস পাওয়া যেত, এখন একটা বাসের দাম 2 কোটি টাকাও আছে। কাজে আমাকে তো চিন্তা করতে হবে যে আমি প্যাসেঞ্জারকে যত সুবিধা দিব, তার পরবর্তীতে ওই প্যাসেঞ্জার আমার বাসে ওঠার জন্য, আমার বাসে যাতায়াত করার জন্য সে তার একটা থাকবে, ইচ্ছা থাকবে সব সময়। আচ্ছা, রাস্তাঘাটের কি অবস্থা বলেন? সড়ক পথে সবসময় যেটা রাস্তাঘাটের ব্যাপারটা, রাস্তার দুরবস্থা, এটা জন্য যানজট হয় এবং অনেক ভোগান্তি হয় যাত্রীদের। এইটা এবার কি অবস্থা বলেন? এইটার অবস্থা দেখুন, ঢাকা মাইমিনসিং রোড, মাইমিনসিং অঞ্চলটায় ঢাকা মাইমিনসিং রোড, গাজীপুর চৌরাস্তার থেকে মাইমিনসিং। আমরা একটু থামাই আপনাকে, আমাদের সাথে একজন দর্শক আছেন, একটু ফোনটা। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমার নাম মনির, আমি মালিবাগ থেকে বলছিলাম। জি বলুন। আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন, যে পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে যে বাসের ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, কিন্তু বাসের ভাড়া ঠিকই কৌশলে ওনারা বেশি নিচ্ছেন। যেটা হলো যে, আমি বলি যে আমি যদি এখান থেকে যাব মাগুরা, কিন্তু অত ভিড়ের মধ্যে, লাইনের মধ্যে আমাকে বেনাপোলের গাড়িতে একটা টিকিট দেওয়া হচ্ছে এবং ভাড়াটা দিতে হচ্ছে আমাকে বেনাপোল পর্যন্তই, তাহলে তো ওরা কৌশলে ভাড়াটা বেশি নিচ্ছেন। আমি মাগুরার ভাড়া আর বেনাপোলের ভাড়া তো এক নয়। জি জি, ধন্যবাদ। এই একটা অভিযোগ কিন্তু আছে। জি 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 জি। এখন কথাটা হলো যে আমার গাড়ির ডেস্টিনেশন হলো এতে আপনার মাগুরা বা অন্য কোনো জায়গায়। মাগুরা, উনি ফরিদপুরের কর্নারে যে নেমে যাবেন, ফরিদপুরের গাড়ি আছে, তো আপনি একটু ধৈর্য ধরুন। আপনি যে ডেস্টিনেশনে যাবেন, ওই ডেস্টিনেশনের জন্য তো ভাড়া নির্দিষ্ট করা আছে, ওই গাড়িতে যাবেন। কাজেই
এই উনি ওই গাড়িতে না যেয়ে উনি কিন্তু যে গাড়িতে যাচ্ছে ওই গাড়িটা ওনার জন্য, ওনার ওই গাড়িতে যাওয়ার কথা না, কাজেই ওনার তো লাস্ট ডেস্টিনেশনের ভাড়া দিতেই হবে। আচ্ছা, রাস্তাঘাটের অবস্থা বলছেন। রাস্তাঘাটের অবস্থা আপনার ময়মনসিংহ অঞ্চলে, গ্রেটার ময়মনসিংহ অঞ্চলে যেমন নেত্রকোনা, ফুলপুর এই সকল জায়গার যে রাস্তা, গাজীপুর থেকে এই রাস্তা ঠিক আছে, গাজীপুর চৌরাস্তার থেকে, কিন্তু গাজীপুর চৌরাস্তায় এবং গাজীপুর চৌরাস্তার থেকে টঙ্গী পর্যন্ত এই রাস্তার দুই পাশ ভালো না, দুই পাশ ব্যবহারযোগ্য না। এই দুই পাশে আপনার হাট বাজার ময়লা এইগুলিতে আছে, এইগুলি পরিষ্কার করলে যদি এই রাস্তাটা আমরা আশা করব গভর্নমেন্টও এটা করতেছে যে গাজীপুর সিটি কর্পোরেশন এইটা ময়লাটা এগুলি সরাই দিলে এই রাস্তাটাও স্মুথলি চলতে পারবে। আর আপনার আশুলিয়া রোডের থেকে যে পর্যন্ত রাস্তা ওই চন্দ্রা পর্যন্ত এই রাস্তা এবার মোটামুটি ঠিক আছে। আর আপনার চন্দ্রার থেকে টাঙ্গাইল পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা কিছু অ্যাব্রো হয়ে গেছে এবং এইটা আমার মনে হয় যে দেশের প্রায় সবাই জানে, বিভিন্ন টিভিতে এই 2-3 দিন এটা নিউজে ছিল। তো এইটা ইঞ্জিনিয়াররা রোডসেন হাইওয়েজ থেকে আমাদেরকে আশ্বস্ত করছে যে আর 2-4 দিনের মধ্যেই ওনারা এটা মোটামুটি ভাবে কভার করবে। তাহলে যদি এইটা হয় আর যদি বৃষ্টি না হয় তো মোটামুটি ভাবে যেতে পারবে। আর এদিকেই মাওয়া ফেরিঘাট যদি নিয়ন্ত্রণে থাকে, আর আরিচা ফেরিঘাট, আমি 2টা ফেরিঘাটই একসাথে নিয়ে আসলাম, ঢাকা থেকে আরিচা পর্যন্ত এখন রাস্তা কিন্তু খুবই ভালো। মাওয়ার থেকে আপনার যে ফেরিঘাট এবং আরিচার যে ফেরিঘাট, এই 2 ফেরিঘাট যদি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনার BIWTA, এই 2টা যদি এরা করতে পারে, ম্যানেজ করতে পারে, তাইলে ওই জায়গায় যদি যানজট সৃষ্টি না হয় তাহলে মানুষের ভোগান্তি হবে না। আমরা ধরে নেই যে ঈদের সময় 4 ঘন্টার ডেস্টিনেশন আমার 5 ঘন্টা, 5.5 ঘন্টা, ইভেন 6 ঘন্টা লাগতে পারে। 6 ঘন্টা পর্যন্ত কিন্তু সহনীয় মাত্রা। 4 ঘন্টার রাস্তায় ঈদের আগে 6 ঘন্টা যাওয়াটাও আমরা সহনীয় মাত্রা বলি, কিন্তু যখনই 6 ঘন্টার ঊর্ধ্বে চলে যায় তখন এটা সহনীয় থাকে না। ধরুন অনেক বয়সের লোকই আছে, একটা লোকের ইউরিন পাস করার জন্য তাকে 6 ঘন্টা থাকা, ইউরিন কন্ট্রোল করা, ইট ইজ টু টাফ। কাজেই আমরা ওই 4 ঘন্টার ডেস্টিনেশন 6 ঘন্টা হইলেও আমরা এটারে স্বাভাবিক এতে কিন্তু রাখি, যদিও এটা ওনাদের জন্য কষ্ট হয়। এই জন্য আমরা প্রত্যেক টার্মিনালেই এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা করতেছি, মালিক শ্রমিকদেরকে ব্রিফ করতেছি যে তোমরা হুড়াহুড়ি না করিয়া, ওভারটেক না করিয়া সুশৃঙ্খলভাবে গাড়ি চালাও, যাতে ওভারটেক করতে যায় আরেক গাড়ি আইসা পড়লো, এদিক দিয়ে যানজটটা যাতে অ্যাভয়েড করা যায়। চিটাগাং এর কি অবস্থা? চট্টগ্রামের ঢাকা চট্টগ্রামের রাস্তা এখন উপযোগী, চলার উপযোগী, জি মোটামুটি উপযোগী। 4 লেনের জন্য যে ঝামেলা এইগুলি যে অবস্থায় এখন আছে এইটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। জি, আমি আবার পরে আসবো আপনার কাছে। অরুণ কর্মকার, আপনার কাছে যাচ্ছি। আমরা আসলে রেলওয়ের ব্যাপারটা জানতে পারলাম না, রেলের কাউকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, পাইনি। রেলপথেও বিশাল সংখ্যক লোকজন যাবে। তো আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি কি বলবেন? যা শুনলাম আমরা দুজনের কাছ থেকে, আপনার কাছে কি মনে হয় যে নিরাপদে আমাদের যাত্রীরা এবার যেতে পারবেন কিনা? না, ধন্যবাদ। ঈদে বাড়ি ফেরা তো একটা খুবই আনন্দের একটা উপলক্ষ, তবে এটা আমাদের অভিজ্ঞতা হলো যে কখনোই এটা আনন্দের থাকে না, স্বস্তির হয় না। এমনকি শঙ্কারও কারণ ঘটে, অনেক ঘটনা ঘটে। তো এবার ওই মাহবুব ভাই এবং কালাম ভাই যেগুলি বললেন, এটা অনেক কাজ আসলে হয়, এটা ওনারাও ওনাদের বিজনেস এটা অপারেট করা, এই কারণে গতবারের থেকে এবার বারের থেকে আগামী অনেক কিছুই হয়। সরকারের দিক থেকেও অনেক থাকে। তারপরও হয় কি, এই যে একটা হিসাব কালাম ভাই বললেন যে ওনাদের প্রতিদিন ঢাকা থেকে 7 লাখ
ঈদের আগের 3 দিন যদি আমি ধরি, 7 লাখ লোক মুভ করে শুধু সড়ক পথে। সারা দেশ ধরলে প্রায় 30 লাখ। এখন এটা তো একটা বিশাল ব্যাপার। এইটা ম্যানেজ করা, এটা একদিকে সরকার, ওনাদের ব্যবস্থাপনা এগুলি যেমন থাকতে হবে, তেমনি মানুষেরও একটা দায়িত্ববোধ, একটু সহ্য, ধৈর্য, সুশৃঙ্খলতা এটা থাকতে হবে। তো এমনি আপনি রাস্তার কথা জানতে চেয়েছিলেন। রাস্তা যেটা কালাম ভাই বললেন সেটা মোটামুটি আশ্বস্ত হওয়া যায়, কিন্তু ওই জায়গাটা উত্তরবঙ্গ কিন্তু ঝুঁকিতে আছে। উত্তরবঙ্গের ঝুঁকি ওই যেটা কালাম ভাই বললেন যে 4 লেন থেকে গিয়ে একটা জায়গায় 2 লেনে ঢোকে। এখন এদিকে চন্দ্রা, গাজীপুর এই সব দিক থেকে রাস্তা ঠিক আছে, গাড়ি যাচ্ছে, হুহু করে যাচ্ছে, গিয়ে টাঙ্গাইল রোডে একটা জায়গায় ন্যারো, ওখানে আপনি 2 লেনের বেশি করতে পারবেন না। এখন এদিক থেকে তো রাশ যাচ্ছে গাড়ির, ওখানে গিয়ে সে স্লো হচ্ছে বাধ্য হয়ে। তারপরে বর্ষায় অনেক জায়গায় রাস্তার এই পাশ টাশ ভেঙে গেছে, অনেকগুলো গাড়ি অনেক সময় ক্রসিং এর জন্য একটু সাইডে নামিয়ে একটু জায়গা দেয়, সেটা কিন্তু এবার ওইখানে দিতে পারবে না। হ্যাঁ, ওই জায়গাটা সমস্যা। ওই উত্তরবঙ্গটা বেশ ঝুঁকিতেই আছে আমি বলবো। আর যেটা উনি বললেন কালাম ভাই যে ফেরিঘাটও একটা ঝুঁকির মধ্যে থাকে, কারণ একেবারে এদিক থেকে বাস যাচ্ছে, রাস্তা ভালো তো, রাস্তা ক্লিয়ার তো, বাস তো যাচ্ছে, সে অল্প সময়ের মধ্যেই, মানে নির্দিষ্ট সময়ের মধ্যেই সে যাচ্ছে। কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আবার ফেরিগুলি যাওয়া ফিরে আসা, একটা ফেরি ওপারে গেল আরেকটা এখানে স্ট্যান্ড বাই রাখা, এইটা ম্যানেজ করাও খুব একটা সমস্যা হয়ে যায়। এটা আবহাওয়ার উপরে অনেক নির্ভর করে, অনেক সময় ফেরি একটা বিকল হয়ে যেতে পারে। আর মাওয়া রুটটা তো ফেরি রুট অনেক বড়, অনেকক্ষণ সময় লাগে। এটা যেমন আধা ঘন্টা 40 মিনিটের ব্যাপার, ওটা আবার ঘন্টা 3-1 ব্যাপার। কাজেই ওই জায়গাটাও একটা ঝুঁকি থেকে যায়। তবে দক্ষিণবঙ্গের জন্য সবচেয়ে ভালো যে লঞ্চ প্রচুর আছে, এবার আবার নতুন কয়েকটা লঞ্চ নামছে, বেশ বড় লঞ্চ, একেবারেই তো নতুন নাকি মাহবুব ভাই? হ্যাঁ, একদম নতুন, ব্র্যান্ড নিউ। 5টা না আরো বেশি নাকি? 5টা অলরেডি একদম ডেফিনেটলি আসবে, তার মধ্যে 3টা এসে গেছে, আরো 2টার সম্ভাবনা আছে, এই জন্য আমরা বলতেছি না যে হবে, নাও হতে পারে। সুতরাং মানুষের আশা তো এমনি তো বড় বড় লঞ্চ যথেষ্ট সংখ্যক লঞ্চ আছে, তারপরও এগুলি নতুন আসতেছে। স্টিমারও একটা বোধহয় নতুন, বিআইডব্লিউটিসি চেষ্টা করতেছে, তাদের একটা স্টিমারও নতুন চলে আসার কথা। কাজেই সব মিলে দক্ষিণবঙ্গ খুব একটা সমস্যা হবে না, উত্তরবঙ্গটা আমি তো বললাম যে আগেই ঝুঁকিতে আছে। আর ট্রেনের এই যে লঞ্চ এবং মানে নৌপথ এবং সড়কপথ, এই তুলনায় ট্রেন কিন্তু আপনি হিসাব করলে দেখবেন যে ওনারা যেমন নৌপথে প্রতিদিন ঈদের আগের 3 দিন 3 লাখ করে, ওনার 7 লাখ করে ঢাকা থেকে যাচ্ছে। ওই তুলনায় কিন্তু মানে রেলওয়ের পরিবহন ক্ষমতা বা যেটা করে সেটা অনেক কম। যদিও রেলওয়ের অনেকগুলি, প্রায় 200 বোধহয় নতুন কোচ তারা এবার যুক্ত করবে বহরে, এবং বিশেষ ট্রেন চালু থাকবে। ট্রেনটা হয় কি, ট্রেনটা আবার ওই এটা সড়ক যেমন আপনি ওইখানে গিয়া যদি ফেরিটা ডিসরাপশন হয়, আটকে গেল, রাস্তাটা একটু সমস্যা হয়, আটকে গেল, ট্রেনটা আবার ওই সমস্যাটা নাই। যে কারণে ট্রেনের ক্যাপাসিটি যদি আরো একটু বাড়ানো যায়, তাহলে পরে অনেক ক্ষেত্রে মানুষের অনেক সুবিধা হয়। এবং নৌপথটা ওই রকম, নৌপথ এখন বর্ষাকাল, সেটা একদিকে ভালো যে আপনার চরে আটকে যাওয়া বা কোনো ইয়ে নাই, স্মুথলি যেতে পারবে। তো ওটা চর আরো বেশি পানি হওয়াতে অনেক জায়গায় মার্কা টার্কা না থাকলে ওই আপনার থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ সব জায়গা তো সমান নিচু না। আচ্ছা, যখন আমার যেটা পানি যখন কম তখন তো সে নির্দিষ্ট পথেই যাবে, কিন্তু যখন স্প্রেড করে যায় তখন কিন্তু আমার অনেক বেশি সাবধানে যেতে হয়, তাহলে হলে আপনার আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি দেখছি যে অনেক সময় মানে এইরকম বর্ষায়, আষাঢ় শ্রাবণ এই সময়টায় অনেক শর্টকাট যেতে পারে তারা, অনেক লঞ্চ, অনেক শর্টকাট, যেটা শীতকালে যেতে পারে না, অনেক ঘুরে যেতে হয়। ক্লেভার মাস্টার পড়ে যাওয়ার সময় তাদের উপর নির্ভর করে। তো এই জায়গাটা আমি সরকারকে এবং ওই যে রোডস অ্যান্ড হাইওয়েজ তাদেরকে বা আমাদের বলা উচিত যে ওই উত্তরবঙ্গের ওই জায়গাটা দেখা,
টাঙ্গাইল রোডটা। ওইটা হচ্ছে না কেন? রাস্তা তো মানে এখন আপনি বাড়াতে কি পারবে বলবেন না। আমাকে যে ওইটা কি সরকার উদ্যোগ নিচ্ছে যে ওই 2 লেনটাকে না, 4 লেন করা? ওই 2 লাইনটাকে 4 লাইন করার জন্য অলরেডি ওনারা এটার প্রজেক্ট করে ফেলাইছে, রেডি করে ফেলাইছে, এবং সম্ভবত এটা টেন্ডার হওয়ার পথে। যার জন্য আমাদের সাথে যে গভর্নমেন্টের যতটুকু কথাবার্তা হয়েছে রোডস এন্ড হাইওয়েজের সাথে এবং সেক্রেটারি সড়ক এবং সেতু মন্ত্রণালয়, ওনাদের সাথে যতটুকু কথা হয়েছে সেটাতে হইল যে ওই রোডটা অলরেডি ওইটুকু 4 লেন করার জন্য তাদের সমস্ত কিছু প্রিপারেশন নেওয়া কমপ্লিট। এই মুহূর্তে ওই জায়গায় তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করা কিছুটা ব্যাপার, তাদের পক্ষে সম্ভব হয়ে যাবে, নাও আশা হইতে পারে। করা যাচ্ছে, মানে হয়তো অদূর ভবিষ্যতে এটা হবে। জি। আচ্ছা, আরেকটি বিষয়ে আমি লঞ্চ এবং বাস দুটোর ব্যাপারেই যাব। সেটা হচ্ছে যে একটা অভিযোগ করা হয় যে আপনি যদিও বললেন যে অনেক বড় বড় লঞ্চ এবং নতুন লঞ্চ আসছে, কিন্তু অনেক পুরনো লঞ্চ আবার ঘষা মাজা করে যেগুলো ঠিক উপযোগী নয় সেগুলোকে চালানো হয়। বাসের ক্ষেত্রেও এইটা আপনাদের বলা এই হয়। কথাটা খুব পপুলার কথা, আমরা প্রত্যেক বছরই এটা শুনি, কিন্তু আপনারা মানে একটুখানি মানে এই চিন্তা করে যদি দেখেন, আমাদের দেশে এদের বাস চলাচলের জন্য যেরকম আইন কানুন আছে, আমাদের কিন্তু নৌপথে চলাচলের জন্য আইন কানুন আছে। বাস রেজিস্ট্রেশন ছাড়া চলতে পারে না, আমরা কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া চলতে পারি না। অন টপ অফ দ্যাট আমার জাহাজটা প্রত্যেক বছর সার্ভে হতে হবে, এবং সার্ভেতে করার অর্থ হলো জাহাজটা ফিট থাকতে হবে, টু এবল টু মুভ। যে রুটে তাকে দেওয়া হয়েছে সেই রুটে যাওয়ার জন্য তার ফিটনেস থাকতে হবে। এই দুটো ছাড়া কিন্তু আমি জাহাজ যতই ঘষা মাজা করি, আমি কিন্তু জাহাজ নদীতে নামিয়ে চালাতে পারবো না। সুতরাং আপনাকে আমি ব্যক্তিগতভাবে একটা কথা দিতে পারি যে আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই, খুব সম্ভবত এটা সম্ভব না আসলে, কিন্তু এবছর আমি আমার সমস্ত মালিককে বলে দিয়েছি যে কোনো জাহাজের ফিটনেস সার্টিফিকেট সহ যদি আপনার সার্ভে সার্টিফিকেট না থাকে, তাহলে সে জাহাজ পানিতে নামলেও তার জাহাজে আপনার চলাচল করতে দেওয়া হবে না, কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। এই জন্য আমরা পুলিশকে বলেছি, র্যাবকে বলেছি, আমরা নিজেরাও থাকবো। প্রয়োজনে আমরা প্রত্যেকটা জাহাজের কাগজ দেখব ছাড়ার আগে। এই যে কথাটা, আর এই যে পুরনো জাহাজ নতুন, এটা আসলে আপনার আমার সারা দেশে 590টা জাহাজ আছে। 590টা জাহাজ কিন্তু একদিনে রেজিস্টার না, একদিনে সার্ভে করে না, এটা কিন্তু সারা বছরই হচ্ছে। সুতরাং যে জাহাজটা 1 বছর 2 বছর পরে যার ডকে উঠতে হবে তার কিন্তু উঠতেই হবে। এই জাহাজটা আপনার বিশেষ করে ঈদের সময় আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে জাহাজ এইবার যে জন্য আমরা খুব বেশি শক্তভাবে নেমেছি, কোনো অবস্থাতেই জাহাজ যাতে আপনার সময় মতো এবং সময়ের বেশি আপনার ঘাটে থাকতে না পারে, অর্থাৎ বার্ডিংটা সঠিকভাবে করে। বার্ডিং সঠিকভাবে না করলে হয় কি, একটা বড় জাহাজ হয়তো আপনার পন্টুনে 2টো জাহাজ আছে, একটা বড় জাহাজের পেছনে ধাক্কা দেয়, ওই ধাক্কার চোটে জাহাজটা ভেঙে যায়, এলো একটা। 2 নম্বর, ওই জাহাজের আশেপাশে কোনো যাত্রী থাকলে তার ক্ষতি হয়। 3 নম্বর, যদি মাঝখানে কোনো নৌকা পড়ে তাহলে নৌকা সহ যাত্রীটা মরে যায়। এই 3টা অত্যন্ত মানে কমন অ্যাক্সিডেন্ট, এইটা আমরা যে কোনোভাবে বন্ধ করব। এবং এই জন্য আমি আমার মালিকদের ডেকে গতকালও বলেছি যে অ্যাজ ফার এজ অ্যাক্সিডেন্ট ইজ কনসার্ন, মাই টলারেন্স ইজ 0। সুতরাং এইভাবে আপনারা যদি কাজ না করেন, পুলিশ অ্যাকশন নিলে আমি কিচ্ছু করতে পারবো না। ওই দিকটা আমরা অনেক শক্তভাবে এটা করব, যার ফলে হ্যাঁ ঘষা মাজা তো হবেই। আমার জাহাজ তো 1 বছর 2 বছর পরে ঘষা মাজা করে রং দিতে হবে, কারণ একটা জাহাজের লাইফ হলো আপনার 25 থেকে 30 বছর। তো একটা জাহাজ তো এই 3 বছর 2 বছর পরে আপনি দেখেন অ্যাভারেজে প্রত্যেক দিনই হয়তো 2টা 4টে জাহাজ আপনার রিপেয়ার হচ্ছে, যে ভেঙে যাচ্ছে, রিপেয়ার হচ্ছে ঝড়ে বা পানিতে কোথাও। আপনার এই যে কালকে আমার জাহাজটা পানির নিচে একটা কাঠের সঙ্গে লেগে আমার ফ্যানটা ভেঙে গেল, সেটা আমার রিপেয়ার করতে হলো। এই জাতীয় রিপেয়ারের কাজ কিন্তু ইটস রুটিন ব্যাপার, কন্টিনিউয়াসলি চলতেছে। এবং একটা জাহাজ সাধারণত আমরা 3 বছরে রং দিয়ে থাকি, 3 বছর বা 2.5 বছরের মাথায় জাহাজের রংটা উঠে যায়, মনে হয় যেন একদম ঝক্কা মার্কা একটা জাহাজ, এটার আপনার জং টং সব ধরে যায়। ওইটাই কিন্তু ঠিক করতেই হবে। এটা আপনার ঈদের জন্য আমরা বসে থাকতে পারি না, কারণ আমার জাহাজ যদি দেখতে সুন্দর না থাকে তাহলে যাত্রী সাধারণ উঠবে না। সুতরাং এইগুলো কিন্তু ইটস এ কন্টিনিউয়াস রুটিন মেনটেন্স। কিন্তু আমরা মনে করি যে ওই ঈদের সময় আপনাদের দৃষ্টিটা অনেক বেশি, তো আপনারা গিয়ে আগে একটা পুরানো ঠিকঠাক করতেছে, সার্ভেলেন্স বেশি করেন, ওই ছবিটাই কিন্তু আপনারা ছাপিয়ে দেন। তবে একটা কি মহসিন ভাই,
এই বড় যে লঞ্চ জাহাজ যেগুলি মাহবুব ভাই বললেন সেগুলির কথা না, কিন্তু যখন কোনো দুর্ঘটনা হয়, ছোট মাঝারি লঞ্চ এই যে মাঝে মাঝে দুর্ঘটনা হয় না, তখন কিন্তু আমরা প্রথমেই শুনি যে এটার ফিটনেস সার্টিফিকেট ছিল না। কেমন? কিন্তু এটা বলে, কিন্তু এটা আসলে ছিল কিনা এটা কিন্তু তদন্ত করে সঠিকভাবে দেখা হয় না, বেশিরভাগ সময়ই দেখা হয় না। এবং ফিটনেস ছাড়া, টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, ফিটনেস ছাড়া কোনো জাহাজ কোনো রুটে যেতে পারে না, এইটাই নিয়ম। এবং এটা ছাড়া আমরা জাহাজ পরিচালনা করি না। এই জন্য আমার জাহাজটা যদি ফিটনেস ছাড়া যায় আর অ্যাক্সিডেন্ট হয়, সবার আগে তো আমি জেলে যাব। তা আমি একদিকে আমার জাহাজেও 12টা বাজলে আমি নিজেও জেলে যাব, এরকম রিস্ক তো আমি নিতে যাব না। আপনি কি বলবেন শরৎ বাসের ব্যাপারে? বাসের ব্যাপারে ঘটনাটা হইল, বাসের ব্যাপারে এই যে প্রতিদিনই দুর্ঘটনা দেখছেন, কালকেও আমি সময় টিভির নিউজ দেখতেছিলাম, নিউজে দেখলাম যে টাঙ্গাইলে একটা ব্যাটারি চালিত আপনার ওই অটো রিক্সা, একটা ব্যাটারি চালিত অটো রিক্সা যেগুলি ঢাকা শহরেও কিছু নাম ছিল, এর 4 জন যাত্রী বাসের ধাক্কা লাগিয়ে ওইটা স্কিড করে পড়ে গেছে এবং 4 জন, ওইটাতে 5 জন ছিল, তার মধ্যে 4 জনই মারা গেছে। তো ওইটা তো হইলো 2 জন চড়ার জন্য, উঠছে কিন্তু 4 জন। এবং আপনার মফাসলের ইয়েতে নসিমন, করিমন এবং বটবটি আর সিএনজি, এত সিএনজি হইছে, আপনি যে কোনো জায়গায় যাবেন দেখবেন যে প্রচুর সিএনজি। সিলেট রোডে তো সিএনজির যন্ত্রণা গাড়ি চালানোই মুশকিল। সিলেটে এত সিএনজি গাড়ি, যেখানে আপনার 40 কিলোমিটার স্পিড এখন আমরা কাউন্ট করি না। এখন আমরা কোথাও গেলে ওই যে স্পিডে যাওয়ার স্কোপ নাই। সিএনজি, এই সিএনজি কম থাকে রাত্রে, যার জন্য রাত্রে সময় কম লাগে, মানুষও সময় বাঁচাইতে চায়, আর মানুষ আপনার রাত্রেই জার্নিটা বেশি পছন্দ করে। এই এক। দ্বিতীয় একটা জিনিস দেখবেন যে আমাদের মানুষের, দেশের মানুষের কিন্তু রুচি বাড়ছে। আগের চাইতে এখন ভালো কাপড় পরে, আগের চাইতে এখন ভালো জিনিস ইউজ করে। বাসের বেলায়ও একটা শ্রেণী আছে নর্মাল বাসে যায়, আর একটা শ্রেণী আছে ডিলাক্স বাসে যায়, আর একটা শ্রেণী আছে আরো বেশি ডিলাক্স, যেটা সুপার ডিলাক্স, ওইরকম গাড়িতে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট ভাড়ারও একটা তারতম্য রাখছে। যেমন আপনার 52 সিটের গাড়ি যেটা, এইটার যে ভাড়া হবে আপনার, যদি ওইটারে আরামদায়ক করার জন্য যদি ওইটার আসন কমায়, তাইলে ওই 52 সিট হিসাব করে, ওইটার নির্ধারিত ভাড়া হিসাব করে যত আসন কমাইছে ওই আসনের ভাড়াটা কালেক্ট করবে। এর জন্য এখন কিন্তু 52 সিটের বাস অনেক দেখবেন যে 36 সিট করে ফেলাইছে, প্যাসেঞ্জার রিল্যাক্স করে সারা রাত্রে যেতে পারে। তো এই অ্যাক্সিডেন্ট আমরা অ্যাকচুয়ালি, এটা আমরা নিজেরাও খুবই মর্মাহত। আমরাও এই ধরনের অ্যাক্সিডেন্টের হইলে, ঘটার পরে ওই মালিককেই ক্ষতিপূরণ দিতে হয়, মালিককেই যে ওইটা করতে হয়। আর দোষ তো ওদের নেই, দোষ বাস যেহেতু বড়, দোষটা বাসের। তো এই যে জিনিসগুলি, এইটা দুর্ঘটনা। আমি আজকের এই সময় টিভির এই অনুষ্ঠান থেকে আমি সকলকে অনুরোধ করব, সংশ্লিষ্ট থানা লেভেলের প্রশাসনে যারা আছে, ওনারা হাইওয়েতে যেন এই ঈদের এই সময়টাতে কোনো নসিমন, করিমন, বটবডি, ইজি বাইক এইগুলি যেন একটু উঠতে না দেয়। আচ্ছা, ভাড়ার প্রসঙ্গ যখন উঠছে, আমি একটা জিনিস আমি একটু মানে ক্লারিফিকেশন যদি ওনারা করেন। সময় খুব কম। হ্যাঁ, আচ্ছা, ভাড়া একটা হলো যে অনেক সময় যাত্রীরা অভিযোগ করে যে ভাড়া বেশি নিচ্ছে, ওনারা বলেন যে না, বেশি নিচ্ছি না, অন্য সময় কম নেই, ঈদের সময় সঠিক ভাড়াটা নেই, সরকার নির্ধারিত। এই জিনিসটা নিয়ে একটা কনফিউশন হয়। হ্যাঁ, এটা কি আসলে আপনি? এইটা আসলে দেখুন, এই যে এখানে আমার কাছে আছে আপনার বিআরটি এর সারা বাংলাদেশের বাসের চার্ট আছে। আমি আপনার একটা জিনিস দেখাই, ঢাকা জামালপুর আমরা কিন্তু এখন নেয় হইল এই 250 থেকে 270 টাকা জামালপুর নেয়, কিন্তু ঢাকা জামালপুরের ভাড়া হইল 355 টাকা 90 পয়সা। এইটা অন্য সময় মানে নরমাল সময় সেটা নিচ্ছেন না কেন? নরমাল সময় সেটা নরমাল সময় নিচ্ছে না, এত পরিমাণ গাড়ি হইছে, কম্পিটিশন না, গাড়ির সংখ্যায় এত হইছে যে রোডে 50টা গাড়ির প্রয়োজন, ওই রোডে গাড়ি আছে মোর দেন 100।
মানে আপনারা অন্য সময় যাত্রীদের একটু ছাড় দেন হ্যাঁ। এবং ঈদের সময় সেই না, ছাড়টা কিন্তু দেন। এখন আমি আপনাকে এই একটা কথা বলি, confusion হয়। কনফিউশন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনি খোঁজ নিয়ে দেখেন, ইভেন প্লেনে যে সারা দুনিয়াতে চলাচল করে ক্রিসমাসের সময়, ঈদের সময় বা সারা দুনিয়া যে সমস্ত আপনার ফেস্টিভ্যালে এফেক্ট করে, সে সময় কিন্তু ভাড়া বাড়িয়ে দেয়। না, পিক টাইম যখন পিক আসে আপনার সৌদি, একই অবস্থা আমাদের। ইভেন সৌদি আরবে হজের সময় বাসের ভাড়া কিন্তু বাড়ে। আপনার সামারে এতে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আসলে তা আমরা আশা করব যে এবার আমাদের যারা যাবে বাড়িতে তারা অনেকেই যাবেন, আনন্দ নিয়ে যাবেন, তারা যেন আনন্দের সাথে যেতে পারেন, নিরাপদে যেতে পারেন এবং আবার নিরাপদে ফিরতে আমি পারেন। আপনাকে একটা কথা বলে রাখি, আপনারা কমফোর্ট চান, ভালো ভালো জাহাজে উঠতে চান, ভাড়া কম নিতে চান, সময় আসতেছে যখন আপনারা ইচ্ছা করেই ভাড়া বাড়াবেন। কারণ ভাড়া বাড়িয়েও যদি আনন্দে যাওয়া যায়, হ্যাঁ, সেটা অনেক বেশি ভালো। এবং ধন্যবাদ আমরাও আপনাদের। চাইবো ভবিষ্যতে যেন ভাড়াটা একটু বাড়ানো হয়, যাইলে আমরা ওই যে বেশি আরামদায়ক লোক নিয়ে হুম। পয়সা কভার করার চাইতে কম লোক নিয়ে পয়সা ধন্যবাদ কভার করা যায়। ধন্যবাদ সেই আপনাদের। কথা। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।